পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এই চ্যাপ্টার থেকে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব সরকারি নথিপত্র বলতে কি বোঝায়, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝায় এবং এই আত্মজীবনীর উদাহরণ হিসেবে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ৭০ বৎসর সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমেই এই ইতিহাসের ধারণা অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। সিএসআইআর এর পুরো নাম কি ছিল এবং এটি কবে প্রতিষ্ঠিত হয়? সিএসআইআর এর পুরো নাম ছিল কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, যেটি 1942 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। ইকোফেমিনিজম এই শব্দটির প্রবক্তা ছিলেন ফ্রাঁসোয়া দোবান। ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। সায়েন্স ইন হিস্ট্রি গ্রন্থটি রচনা করেছিলেন জে.ডি. বার্নাল এবং বাংলা জগতের বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি রচনা করেছিলেন এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। আন্তর্জাতিক নারী বর্ষ 1975 খ্রিস্টাব্দের 8ই মার্চ প্রথম পালিত হয়েছিল এবং 1975 থেকে 1985 এই দশকটাকে বলা হতো প্রথম নারী দশক হিসেবে পালন করা হয়েছিল। মালবিকা কার্লেকার রচনা করেছিলেন ভয়েজেস ফ্রম উইদিন নামক গ্রন্থটি। নীরা দেশাই রচনা করেছিলেন ওম্যান ইন মডার্ন ইন্ডিয়া নামক গ্রন্থটি। সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় লেখাগার বা মহাপেজখানা বা আর্কাইভসে, আর ভারতের এই জাতীয় মহাপেজখানা অবস্থিত দিল্লিতে। সিআইডি হলো ভারতের একটি গোয়েন্দা সংস্থা, যার পুরো নাম ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। ৭০ বৎসর ছিল বিপিনচন্দ্র পালের আত্মজীবনী। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম ছিল জীবন স্মৃতি। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম জীবনের ঝরাপাতা এবং এই জীবনের ঝরাপাতা নামক গ্রন্থটি সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই সরকারি নথিপত্র বলতে যা বোঝানো হতো তা হলো ভারতবর্ষ তথা পৃথিবীতে আধুনিক পর্বের ইতিহাসের বিষয় জানার জন্য এবং তা চর্চা করার অন্যতম উপাদানই হলো এই সরকারি নথিপত্র। সরকারি নথিপত্র বলতে বোঝায় সরকারের অধীনস্থ বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের দেওয়া কিছু তথ্য। উদাহরণ হিসেবে বলা যায় পুলিশ, গোয়েন্দা এবং সরকারি আধিকারিকদের দেওয়া বিভিন্ন প্রতিবেদন কিংবা চিঠিপত্র প্রভৃতি। আধুনিক ইতিহাস রচনায় এই সরকারি নথিপত্রের গুরুত্ব নতুন সামাজিক ইতিহাসের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে। এই সরকারি নথিপত্রের ভিত্তিতেই সরকারের আইনবিধি, সরকারের বিভিন্ন কর্মসূচি, আর্থিক নীতি সমূহের সম্পর্কে বিভিন্ন ধারণা পাওয়া যায়। পুলিশ এবং গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করেই বিপ্লবী আন্দোলনের ইতিহাসসমূহ রচনা করা গিয়েছে। কোনো ধরনের রাজনৈতিক ঘটনা সম্পর্কিত সরকারের গোপন মনোভাব সেই সম্পর্কেও ধারণা লাভ করা যায় এবং সরকারি মহাপেজখানায় সংরক্ষিত
বিভিন্ন নথিপত্র থেকে আধুনিক ভারতের ইতিহাসের নানান দিক সম্পর্কেও গবেষণা করা যায় এবং ধারণা লাভ করা যায়। আধুনিক ভারতের ইতিহাস রূপে এই সরকারি নথিপত্রের কিছু সীমাবদ্ধতাও লক্ষ্য করা গিয়েছিল। সেই সীমাবদ্ধতাগুলি হলো, এই সরকারি নথিপত্রগুলিতে সরকারি দৃষ্টিভঙ্গির বেশি পরিমাণে প্রভাব দেখা গিয়েছিল। এগুলো কিন্তু জনগণের দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়নি, তাই এই সরকারি নথিপত্রের নিরপেক্ষতা নিয়ে সংশয় কিন্তু থেকেই গেছে। সরকারি দলিল এবং দস্তাবেজগুলিতে অনেক ক্ষেত্রে ভুল এবং বিকৃত তথ্য দেওয়া থাকে, তাই এগুলি সমকালীন ইতিহাস রচনার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল। আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে যা বোঝায় তা হলো, আত্মজীবনী যখন কোনো ব্যক্তি তার জীবনের বেশিরভাগ সময়টুকু অতিক্রম করার পর তার জীবনের ঘটে যাওয়া সমস্ত ঘটনাকেই অকপটে স্বীকার করে লিপিবদ্ধ করে রেখে যান, তাকেই বলা হয় আত্মজীবনী। আর স্মৃতিকথা বলতে বোঝায় যখন কোনো ব্যক্তি তার জীবনের অনেকটা সময় অতিক্রম করার পরে তার জীবনের ফেলে আসা কোনো ঘটনার স্মৃতিচারণ এবং প্রকাশ করে থাকেন, তাকেই বলা হয় স্মৃতিকথা। এই স্মৃতিকথা কিন্তু এক ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণ, যেখানে লেখক তার নিজের দৃষ্টিকোণ থেকে অতীত কোনো ঘটনার বিবরণ দিয়ে থাকেন। এই আত্মজীবনী বা স্মৃতিকথাকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়েছিল তার কথা বলতে গেলে বলা যায়, এই আত্মজীবনী এবং স্মৃতিকথায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথা, লেখকদের পারিপার্শ্বিক পরিবেশের কথা, লেখকদের জীবনের বিভিন্ন ঘটনা প্রভৃতি লেখা থাকে, যা ইতিহাস রচনার ক্ষেত্রে কখনো কখনো তথ্যের যোগান দিয়ে থাকে। এই আত্মজীবনী ও স্মৃতিকথায় লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার কাহিনী যেমন লিপিবদ্ধ করা থাকে, যার ফলে প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়। স্থানীয় ইতিহাস রচনার ক্ষেত্রে কখনো কখনো এই আত্মজীবনী এবং স্মৃতিকথা সহায়ক ভূমিকা পালন করে থাকে। এই আত্মজীবনীর মধ্যে আজকে আমি তোমাদের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী তথা বিপ্লবী বিপিনচন্দ্র পালের 70 বৎসর আধুনিক ভারতের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ ছিল উপাদান হিসেবে, সেই নিয়ে আলোচনা করে দেব। এই আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম প্রধান উপাদান হলো বিভিন্ন ব্যক্তিদের আত্মজীবনী এবং স্মৃতিকথা। রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক, সমাজ সংস্কারক, এই বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী 70 বৎসর গ্রন্থটি আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে নির্বাচিত হয়েছিল। আর এর কারণগুলি ছিল, বিপিনচন্দ্র পালের এই আত্মজীবনী 70 বৎসর, তাতে বিপিনচন্দ্র পালের প্রথম জীবনের 22 বছরের স্মৃতিচারণ করা হয়েছে, যা কিন্তু আধুনিক বাংলার নানা ঐতিহাসিক তথ্যে সমৃদ্ধ হয়ে আছে। এই গ্রন্থটি সম্পর্কে বিপিনচন্দ্র পাল স্বয়ং নিজেই লিখেছিলেন, আমার 70 বৎসরের জীবন কথা, বাস্তবের এই বাংলাদেশের আধুনিক ইতিহাসের কথা। এই 70 বৎসর গ্রন্থটি থেকে সমকালীন ভারত তথা বাংলার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অনেক তথ্য অর্জন করা যায়। সে সময়ের ফার্সি ভাষা সরকারি ভাষা যে ছিল সে কথাও জানা যায়। তাই সরকারি চাকরির জন্য অনেক হিন্দু ছাত্ররা ফার্সি ভাষা রপ্ত করার জন্য তখন মাদ্রাসাতে ভর্তি হতো। সেকালের প্রেসিডেন্সি কলেজের অনেক কথাই এই বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর গ্রন্থের লেখার মধ্য দিয়ে পাওয়া যায়। তার উচ্চশিক্ষার্থে কলকাতা আগমনের বিবরণ থেকেও ইতিহাসের নানা উপাদান সম্পর্কে ধারণা অর্জন করা যায় এবং তা পাওয়া যায়। এই 70 বৎসর গ্রন্থটি থেকে গ্রামীণ সংস্কৃতি অর্থাৎ দোল দুর্গোৎসব, যাত্রাগান, পুরাণ পাঠ, বিবাহ প্রথার পাশাপাশি কলকাতার তৎকালীন সংস্কৃতি, খাদ্যের অভ্যাস, পোশাক পরিচ্ছদ, নাচ গান প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগৃহীত হয়। এই 70 বৎসর গ্রন্থে বিপিনচন্দ্র পালের রাজনৈতিক জীবনের প্রথম পর্বের বিভিন্ন তথ্যসমূহের উল্লেখ করা হয়েছে। তিনি কলকাতায় এসে জাতীয় নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়,
ও আনন্দমোহন বসুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এছাড়াও শিবনাথ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ, তার স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়া প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই ৭০ বৎসর গ্রন্থ থেকেই পাওয়া যায়। এই ৭০ বৎসর গ্রন্থটি থেকে আমরা বিপিনচন্দ্র পালের বংশ এবং তার পারিবারিক ইতিহাসের পাশাপাশি বেশ কিছু গ্রামের কথা, যেমন বাখরগঞ্জ, হবিগঞ্জ, শ্রীহট্ট এবং সেকালের কলকাতা শহরের কথা জানতে পারি, যার ফলে এই গ্রন্থটি স্থানীয় ইতিহাস রচনার ক্ষেত্রেও অনেকটাই সহায়কের ভূমিকা পালন করেছিল। এই ৭০ বৎসর গ্রন্থ থেকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসুর নেতৃত্বে গড়ে ওঠা 1876 সালে কলকাতার অ্যালবার্ট হলে প্রতিষ্ঠিত ভারত সভার কথা এবং নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসুর দ্বারা প্রতিষ্ঠিত 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলার কথাও কিন্তু জানা যায়। তাই বিপিনচন্দ্র পালের এই আত্মজীবনী ৭০ বৎসর গ্রন্থে ব্যক্তি সত্তার থেকে সমাজ সত্তার বর্ণনায় বেশি পরিমাণে রয়েছে। বিপিনচন্দ্র পালই প্রথম ব্যক্তিত্ব যিনি তার নিজের আত্মজীবনীতে দেশের কথাই বর্ণনা করেছিলেন বা তুলে ধরেছিলেন। তবে তার এই ৭০ বৎসর গ্রন্থটিতে মাত্র 50 বছরের ইতিহাস লেখা হয়েছিল। তবে তা না হলে কিন্তু আরও অনেক ঐতিহাসিক তথ্য এই গ্রন্থে স্থান পেত। আজকের এই ভিডিওয় আমি তোমাদের এই 3টি বিষয় নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়ের বাকি অংশগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।